তাকে বলা হতো রথচাইল্ড অফ ক্যালকাটা, তাকে বলা হতো ভার্চুয়াস বাবু অফ ক্যালকাটা, তাকে বলা হতো রিচেস্ট ম্যান ইন ক্যালকাটা। এইরকম একজন বিজনেসম্যানের গল্প না বললে বোধহয় বাঙালির বিজনেস যাত্রাকে অস্বীকার করা হয়। আজ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেই মহান বিজনেসম্যানকে তুলে ধরব এবং তুলে ধরে তার গল্প আলোচনা করব। নমস্কার, আমি অভিজিৎ। আজকে মতিলাল শীল নামক একজন বিখ্যাত বাঙালি বিজনেসম্যানের গল্প দিয়ে আমরা আমাদের এই গল্পযাত্রা শুরু করব। সময়টা 1792 সাল। কলকাতায় এক ব্যবসায়ী পরিবারে মতিলাল শীলের জন্ম হয়। বাবা কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কিন্তু 5 বছর বয়সে হঠাৎ করে তিনি তার বাবাকে হারিয়ে ফেলেন। তার বাবার মৃত্যুর পর তার কঠিন জীবনযাত্রা শুরু হয়। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি থেকে তিনি তার এডুকেশন শেষ করেন। তিনি তার ব্যবসায়িক জীবন শুরু করেন সেই সময়কার বিখ্যাত বিয়ার এক্সপোর্টার মিস্টার হাডসনকে কাচের বোতল এবং কর্ক সাপ্লাইয়ের মাধ্যমে। মিস্টার হাডসনের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন মতিলাল শীল। তার এই বিজনেস পরিধি এমন একটা জায়গায় বেড়ে উঠেছিল যে তার কাছে 13খানা কার্গো শিপ ছিল। Just imagine 13 cargo ships, and through these cargo ships, he made his entire business throughout entire Europe. অস্ট্রেলিয়াতেও তিনি এক কার্গো শিপ বিস্কুট পাঠিয়েছিলেন। এইরকমভাবে তিনি তার বিজনেস পরিধি এমন একটা জায়গায় বাড়িয়ে তুলেছিলেন যে তিনি রিচেস্ট ম্যান ইন ক্যালকাটা হয়ে উঠেছিলেন। সেই সময় কলকাতার বুকে 50টির মতন বিখ্যাত মার্চেন্ট হাউস ছিল। মার্চেন্ট হাউস মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। তার মধ্যে 20টার সঙ্গে মতিলাল শীল সরাসরি অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। ব্যাপারটাকে যদি আপনি আজকের পার্সপেক্টিভে বিচার করেন তাহলে ব্যাপারটা এরকম হয় যে আজকে ধরুন রিলায়েন্স আছে, আদানি আছে, টাটা গ্রুপ আছে, এরকম বড় বড় গ্রুপের সঙ্গে একজন মানুষ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে তার গুরুত্ব কতটা সেটা বুঝতে পারবেন যদি এইরকম পার্সপেক্টিভে ব্যাপারটাকে আপনারা বোঝার চেষ্টা করেন। সেই রকম একজন শক্তিশালী মানুষ ছিলেন মতিলাল শীল। তাকে রথচাইল্ড অফ ক্যালকাটা বলা হতো। প্রসঙ্গত বলে রাখি, রথচাইল্ড ছিল ইউরোপিয়ানদের মধ্যে একজন বিখ্যাত ব্যাংকিং ফ্যামিলি, যারা ব্যাংকিং বিজনেসকে পৃথিবী বিখ্যাত করে তুলেছিল এবং তাদের সমস্ত প্রতিপত্তির মূলেই ছিল ব্যাংকিং বিজনেস। মতিলাল শীল ব্যাংকিং বিজনেসে নিজের প্রভূত প্রতিপত্তি দেখিয়েছিলেন। ব্যাংক অফ ইন্ডিয়া তিনি ফাউন্ডার মেম্বার ছিলেন। তার সময়ে এবং তার প্ররোচনাতেই ইন্ডিয়াতে প্রথম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জন্ম হয়। পরে সেটা নিউ ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে পরিণত হয়। তিনি এছাড়া বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্ণধার হয়েছিলেন ধীরে 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 নিজের কর্মদক্ষতা বুদ্ধির মাধ্যমে। তার প্রভূত সম্পত্তির পরিমাণ এত বেশি ছিল যে তাকে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সমসাময়িক এবং তার সমতুল সম্পদের অধিকারী বলে মনে করা হতো। তাকে এইরকম একজন ব্যবসায়ীকে আমরা মনে রেখেছি শুধুমাত্র সমাজ সংস্কারক হিসাবে, তার প্রভূত দান ধ্যানের মাধ্যমে। কিন্তু অ্যাকচুয়ালি তার যে এই বিজনেস প্রতিপত্তি, তার এই প্রভূত দান ধ্যান কোথা থেকে আসবে, তার অর্থ কোথা থেকে এলো, সেই সূত্রটা আমরা খুব একটা ধরতে পারিনি। যদি সমাজ সংস্কারক হিসেবেও তাকে দেখা যায়, তার মতন করিতকর্মা কীর্তিমান পুরুষ বাংলার বুকে খুব কমই এসেছেন। তিনি রাজা রামমোহন রায়কে সতীদাহ প্রথা রদের জন্য এবং বিধবা বিবাহ প্রচলনের জন্য পয়সা দিতেন। তিনি ক্যালকাটা মেডিকেল কলেজ প্রস্তুতের জন্য জমি দিয়েছিলেন এবং প্রভূত অর্থ সাহায্য করেছিলেন। ফিমেল এডুকেশনের জন্য তাই তিনি লক্ষাধিক টাকা ব্যয় করেছিলেন কলকাতার বুকে। এছাড়া বেলঘড়িয়াতে তিনি এমন একটা বাড়ি তৈরি করেছিলেন যেখানে প্রতিদিন 500 জন লোক খেত এভরিডে। এইরকম একজন লোকের নামে আজও হুগলি নদীর তীরে মতিলাল ঘাট রয়েছে এবং প্রচুর জায়গাতে তার স্মৃতিসৌধ রয়েছে। কিন্তু অদ্ভুতভাবে আমরা কিন্তু তাকে সেরকমভাবে মনে রাখতে পারিনি। আমরা এই চ্যানেলের মাধ্যমে এইরকম অসামান্য কীর্তিমান মানুষদের গল্পকে তুলে ধরব এবং তুলে ধরে আমরা চেষ্টা করব তাদের সেই অসামান্য জীবন থেকে যদি কিছুটা জীবনী শক্তি নিজেদের মধ্যে নিয়ে নেওয়া যায়, তাহলে একটা দারুণ অভূতপূর্ব সমাজ সংস্কারের কাজ আজও হতে পারে।
আজকে তার গল্প বলেই এখানে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম। নেক্সট ডেতে আবার একজন এরকম অসামান্য বাঙালি মানুষের গল্প আপনাদের সঙ্গে তুলে ধরব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।